আসসালামু আলাইকুম, আমি সজীব বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো থাম্বনেল দেখি হয়তো ইতিমধ্যে তোমরা বুঝতে পেরেছো আলোচনা বিষয়বস্তুটা কি। তো মূলত আজকে ভিডিওতে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এ ইউনিটে মূলত প্রিপারেশনটা তুমি কিভাবে নিবা, প্লাস টোটাল যে ইনফরমেশন আছে সেই ইনফরমেশন নিয়ে মূলত আজকে ভিডিওতে আমরা আলোচনা করব। তাহলে চলো আমরা ভিডিওটা শুরু করি। তো প্রথমেই তো তুমি তো ভর্তি পরীক্ষা দিতে চাচ্ছ, সেই ক্ষেত্রে তো অবশ্যই মিনিমাম একটা রিকোয়ারমেন্ট তোমাকে ফিল আপ করতে হবে, তাই না? তো সেই রিকোয়ারমেন্ট আসলে কীরকম সেটা চলো একটু দেখে নেই। তো তোমাকে এসএসসিতে অন্তত পক্ষে হচ্ছে কি জিপিএ 3.5 পাইতে হবে, এবং এসএসসিতে হচ্ছে অন্তত পক্ষে জিপিএ 3.5 পাইতে হবে, এবং টোটাল যে জিপিএ এটা অবশ্যই হচ্ছে কি 8 হইতে হবে। কিন্তু দেখো 3.5 এবং 3.5 এই দুটো যদি যোগ করো তাহলে কিন্তু 7 হচ্ছে, 8 কিন্তু হচ্ছে না। তার মানে তুমি এসএসসি এবং এসএসসি এই দুইটার মিনিমাম যদি তুমি ফুলফিল করতে পারো, যদি সরাসরি দুইটার যোগফল যদি 8 না হয়, সেই ক্ষেত্রে কিন্তু তুমি এক্সাম দিতে পারবে না। তার মানে অবশ্যই দুইটার যোগফলও কি হইতে হবে, 8 হইতে হবে। অর্থাৎ একটাতে 3.5 পাইলা, আরেকটাতে হচ্ছে কি 4.5 পাইলা, তো তখন কিন্তু 8 হয়ে যায়, তখন তুমি এক্সামটা দিতে পারবা। অর্থাৎ মূল কথা এটাই যে এসএসসি এবং এসএসসিতে 3.5 মিনিমাম থাকতে হবে। তো বেশি যতই থাকুক সমস্যা নাই, এবং টোটাল যোগফল 8 হইতে হবে। এটা হচ্ছে মিনিমাম রিকোয়ারমেন্ট। আশা করি বিষয়টা একদমই ক্লিয়ার। আচ্ছা, তো এরপর যদি আমরা বলি যে মার্ক ডিস্ট্রিবিউশনটা কেমন, সেটা নিয়ে একটু কথা বলার চেষ্টা করি। তো তোমরা জানো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে কিন্তু এমসিকিউ এর পাশাপাশি লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। হ্যাঁ, তো টোটাল যে মূল্যায়নটা তোমাকে করা হয়, তো এমসিকিউতে থাকে হচ্ছে কি 60 নম্বর, এবং রিটেনে থাকে হচ্ছে 40 নম্বর, এবং জিপি এর উপর হচ্ছে কি তোমার 20 নম্বর থাকে। অর্থাৎ এসএসসির জিপি এর উপর 10 নম্বর, এবং হচ্ছে কি এসএসসির জিপি এর উপর 20 নম্বর, এই হচ্ছে টোটাল 20 নম্বর জিপি এর উপর। তাহলে এখন যদি আমরা এমসিকিউ এবং রিটেনে মার্ক ডিস্ট্রিবিউশন দেখি কেমন হয়, চলো তো দেখো ফিজিক্সে হচ্ছে কি 15টা এমসিকিউ থাকে, সেখানে 15 মার্ক। তারপর কেমিস্ট্রিতে দেখা যায় 15টা এমসিকিউ, সেখানে 15 মার্ক। তারপর হচ্ছে কি এরকম ম্যাথ, বায়োলজি, বাংলা এবং ইংলিশ, এই প্রত্যেকটাতেই হচ্ছে কি 15টা করে এমসিকিউ থাকে, এবং প্রত্যেকটা এমসিকিউতে হচ্ছে তোমার 1 করে মার্ক থাকে। দ্যাট মিন্স তোমার হচ্ছে কি এমসিকিউতে প্রত্যেকটা সাবজেক্টে 15 করে থাকতেছে, ঠিক আছে? আচ্ছা, এটা যদি ক্লিয়ার হয়, তারপর একটা জিনিস সেখান থেকে বুঝতে হবে, সেটা হচ্ছে তোমার যে সাবজেক্টটা হচ্ছে অপশনাল, যদি ম্যাথ বা বায়োলজি যেটা অপশনাল হয় না কেন, তুমি চাইলে ম্যাথ বা বায়োলজির পরিবর্তে বাংলা অথবা ইংরেজি যে কোনো একটা চাইলে দাগাইতে পারো। তবে মনে রাখতে হবে, যদি ম্যাথ না দাগাও তাহলে কিন্তু ম্যাথ রিলেটেড সাবজেক্ট তুমি পাবা না, প্রায় 800 সাবজেক্ট তোমার ছুটে যাবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। যদি বায়োলজি না দাগাও, সেক্ষেত্রে তুমি বায়োলজি রিলেটেড কোনো সাবজেক্টে কিন্তু ভর্তি হতে পারবে না, যদি তুমি ফার্স্টও হও। সো এটা মাথায় রাখতে হবে যে তুমি আসলে কি বাদ দিতে চাচ্ছ কি চাচ্ছ না। আচ্ছা, তো আমরা এমসিকিউ দেখলাম, এমসিকিউ 60 মার্কের মার্ক ডিস্ট্রিবিউশন কেমন। এরপর আমরা দেখি রিটেনেরটা কিরকম হয়। সো রিটেনের ক্ষেত্রে ফিজিক্সে 10, কেমিস্ট্রিতে 10, দেন ম্যাথ, বায়োলজি, বাংলা, ইংলিশ, তো এই প্রত্যেকটাতে হচ্ছে কি 10 নম্বর করে থাকে, ঠিক আছে? তো এরকম হতে পারে যে তোমার ফিজিক্সে দেখা গেছে 4টা প্রশ্ন থাকতে পারে, 4টা প্রশ্ন 2.5 করে মার্ক, এরকম থাকতে পারে। এবং কেমিস্ট্রিতেও 4টা প্রশ্ন থাকতে পারে, বা প্রত্যেকটা প্রশ্নের ভিতরে আবার ক্যাটাগরি থাকতে পারে। যখন প্রশ্ন ব্যাংক দেখবা মোটামুটি বুঝতে পারবা। দেন ম্যাথের ক্ষেত্রে দেখা গেছে 4টা প্রশ্ন থাকতে পারে, বা ক্যাটাগরি আকারে বিভক্ত থাকতে পারে। তারপর বায়োলজির ক্ষেত্রে হচ্ছে এরকম 4টা প্রশ্ন থাকতে পারে, বা ক্যাটাগরি আকারে বিভক্ত থাকতে পারে। তারপর বাংলা, ইংরেজি, এগুলোর ক্ষেত্রে প্রশ্ন কেমন আসে তোমরা যদি দেখো তাহলে মোটামুটি বুঝতে পারবা। তো অবশ্যই মনে রাখতে হবে, তুমি এখানে যেই সাবজেক্টটা দাগাইছিলা ম্যাথ আর বায়োলজির পরিবর্তে যে বাংলা দাগায় থাকো, তখন কিন্তু অবশ্যই এখানে তোমাকে বাংলায় দাগাইতে হবে। তুমি চাইলেও এখানে আর ম্যাথ আর বায়োলজিতে ব্যাক করতে পারবে না, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তো মোটামুটি আশা করি মার্ক ডিস্ট্রিবিউশনটা বুঝতে পারছো, যে আমাদের এমসিকিউতে হচ্ছে 60, রিটেনে হচ্ছে 40, এবং এতে হচ্ছে কত আমাদের জিপিএতে হচ্ছে কি 20 নম্বর, টোটাল হচ্ছে কি 120 নম্বর। তাহলে মার্ক ডিস্ট্রিবিউশনটা ক্লিয়ার। তো এখন যদি আমরা মার্ক ডিস্ট্রিবিউশনের পরে যদি দেখার চেষ্টা করি পাস মার্ক এবং আসলে চান্স মার্কটা কেমন হয়, এখানে অনেকেই আসলে বুঝতে পারে না যে পাস মার্কটা আসলে কেমন হয়। সো মনে রাখতে হবে তোমাকে যে এমসিকিউতে, ঠিক আছে, এমসিকিউতে এবং হচ্ছে কি রিটেনে, এমসিকিউ এবং রিটেনে এই দুটাতে তোমাকে হচ্ছে কি আলাদাভাবে পাস করতে হবে। তো এমসিকিউতে তোমাকে অবশ্যই 24 নম্বর পাইতে হবে, এবং রিটেনে হচ্ছে কি 12 নম্বর পাইতে হবে, এবং টোটাল হচ্ছে কি টোটাল তোমাকে অবশ্যই 40 নম্বর পাইতে হবে। যদি পাও তুমি পাস বলে গণ্য। তবে এখানে আরও একটা মজার বিষয় আছে যেটা অনেকেই বুঝতে পারে না, সেটা হচ্ছে কি ভাইয়া, যে তুমি 24 পাইলেই তোমার খাতা যে দেখবে তা কিন্তু না। এটা হচ্ছে বুঝতে হবে যে তুমি এমসিকিউতে যদি অন্তত পক্ষে 40 এর কাছাকাছি না পাও, 40 প্লাস বা 40-এর কাছাকাছি না থাকে, সেই ক্ষেত্রে কিন্তু খাতা দেখার চান্স খুবই কম। কারণ সিট সংখ্যা যতগুলো আছে তার
কিছু সংখ্যক বেশি, প্রায় 10,000 থেকে 14,000 খাতা দেখা হয়, রিটেন খাতা। এমসিকিউতে যারা পাস করে তাদের মধ্য থেকে 10,000 বা 14,000 খাতা দেখা হয়। তো 10,000 থেকে 14,000-এর মধ্যে যদি তুমি থাকতে চাও, তাহলে অন্ততপক্ষে চেষ্টা করতে হবে কি 40+ যেন তোমার এমসিকিউতে থাকে। তাহলে বুঝতে পারতেছো এমসিকিউ কতটা গুরুত্বপূর্ণ। এমসিকিউ যদি খারাপ করো সেক্ষেত্রে তোমার রিটেন খাতা দেখবেই না, তো রিটেনে 40 পেলে লাভ কি? সো অবশ্যই এমসিকিউতে আগে 40+ যেন থাকে, এটা তোমাদের এনশিওর করতে হবে। তো তখন যখন এটা তোমার খাতা দেখলো, দেখার পরে তুমি যদি এখানে 12 পাও বা বেশি পাও, সেই ক্ষেত্রে তুমি হচ্ছে কি তোমার খাতাটা দেখলো রিটেনের জন্য, তখন টোটাল পাস অবশ্যই 40+ থাকতে হবে। ঠিক আছে, এই জিনিসটা মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে আশা করি ক্লিয়ার। মূল কথা কি দাঁড়াইলো, তোমার এমসিকিউতে যদিও পাস হচ্ছে 24, রিটেনে 12, বাট এমসিকিউতে অবশ্যই হচ্ছে কি 40-এর কাছাকাছি থাকতে হবে যেন তোমার রিটেন খাতাটা দেখে। কারণ রিটেন খাতা যদি না দেখে তখন তো তুমি ফেল বলেই গণ্য, তো যতই তুমি ভালো করো না কেন রিটেনে কিছু ব্যাপার নাই। আচ্ছা, তো এই মোটামুটি গেল পাস মার্ক নিয়ে আলোচনা। তো পাস মার্কের পরে যেটা তোমাদের সবচেয়ে বেশি জানতে চাও সেটা হচ্ছে কি ভাইয়া চান্স মার্ক আসলে কত হতে পারে, কত পেলে তুমি চান্স পেতে পারো ঢাবিতে। তো এটা যদি আসলে নির্ভর করে যে প্রশ্নের মান কেমন হয়েছে বা ওই বছর স্টুডেন্ট সংখ্যা কেমন, তারপরেও মানে একটা ওভারঅল ধারণা দেওয়া যায় যে আসলে চান্স মার্ক কেমন হইতে পারে। যদি আমরা যে যখন থেকে রিটেন এবং হচ্ছে এমসিকিউ একসাথে শুরু হইলো তখন থেকে যদি বলি, দেখা যায় হচ্ছে কি যে 60% মার্ক যদি তোমার থাকে তাহলে মোটামুটি তোমার হচ্ছে কি ঢাবিতে চান্স হয়ে যায়। তার মানে হচ্ছে কি জিপিএ সহ যদি তোমার হচ্ছে কি 80 থেকে 80+5 মার্ক থাকে তাহলে মোটামুটি বলা যায় চান্স হয়ে থাকে, গত বছরগুলোতে হয়েছে। তো তুমি ধরে নিতে পারো যে 85+ যদি থাকে, অর্থাৎ 85+ মার্ক যদি তোমার থাকে, তো ইনশাল্লাহ হচ্ছে কি চান্স হয়ে যাবে, প্রশ্ন যেমনই হোক না কেন আশা করতেছি। তো এখন যেহেতু তোমার সময় আছে, দীর্ঘদিন সময় আছে এখন সামনে, তোমার চেষ্টা করতে অবশ্যই হচ্ছে কি যেন 90+ তোমার মার্ক থাকে, এরকমভাবে পড়াশোনা করতে হবে। যত বেশি পাওয়ার জন্য পড়াশোনা করতে পারো আর কি, সেটা তোমার জন্যই ভালো, তোমার র্যাঙ্ক ভালো হবে, রেজাল্ট ভালো হবে, সেটা তোমার জন্যই মঙ্গলজনক। দ্যাটস অবশ্যই যত বেশি পাইতে পারো সেটার জন্য তোমাকে চেষ্টা করতে হবে। তো এরপর যখন পরীক্ষা শেষ হবে তখন তুমি চান্স মার্কের চেষ্টা করবে যে আসলে সর্বনিম্ন কত হলে চান্স হয়, বাট এখন তোমাকে অবশ্যই একটু বেশি পাওয়ার চিন্তা ভাবনা করতে হবে। তাহলে আশা করি পাস মার্ক, চান্স মার্ক এই দুটো একদমই ক্লিয়ার। তাহলে এখন আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট টার্ম নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে কি আমাদের প্রিপারেশনটা আসলে কেমন হওয়া উচিত। তো প্রথমে যদি বলি, তোমাকে অবশ্যই হচ্ছে কি সেলফ কনফিডেন্স থাকতে হবে তোমার মধ্যে, অর্থাৎ তোমার মধ্যে একটা আত্মবিশ্বাস থাকতে হবে। যখন তুমি প্রিপারেশনটা শুরু করছো তখনই এরকম একটা আত্মবিশ্বাস নিয়ে শুরু করতে হবে যে না, তুমি ইনশাল্লাহ চান্স পাবা, যদি আল্লাহ তুমি সহায় থাকে তাহলে তুমি চান্স পাবা। এরকম একটা মন মানসিকতা নিয়ে তোমাকে অবশ্যই হচ্ছে কি প্রিপারেশনে নামতে হবে। তুমি প্রথমে যদি ধরে নাও যে না ভাই আমি তো চান্স পাবো না, আমার দ্বারা সম্ভব না, এত লাখ লাখ শিক্ষার্থী এখানে পরীক্ষা দিবে, আমি কি চান্স পাবো, এই ধরনের মন মানসিকতা অবশ্যই মন থেকে আগে পরিহার করতে হবে, আল্লাহর উপর বিশ্বাস রেখে প্রিপারেশনটা শুরু করতে হবে। তো এরপরে যদি বলি সেটা হচ্ছে কি তোমাকে কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করতে হবে অবশ্যই, এবং অবশ্যই এটা হচ্ছে কি চ্যাপ্টার ওয়াইজ, এলোমেলোভাবে করা যাবে না, তোমাকে হচ্ছে কি চ্যাপ্টার ওয়াইজ হচ্ছে কি কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করতে হবে। তো মনে করো তুমি হচ্ছে কি ম্যাথের সরলরেখা চ্যাপ্টারটা নিলা, তো সেইখান থেকে তুমি কি করবা যে কোয়েশ্চেন ব্যাংকে গিয়ে দেখবা যে কোন কোন টপিকস থেকে প্রশ্নগুলো আসতেছে। সব টপিকস থেকে তো আর প্রশ্ন আসে না, তাই না? তো যে যে টপিকস থেকে প্রশ্নগুলো আসে সেই টপিকসগুলো তুমি হচ্ছে কি বাছাই করলা, এবং ওইখানে তুমি যদি পারো, ওইখানে যদি পারো, তুমি যদি সম্ভব হয় তোমার পক্ষে তুমি হচ্ছে কি শর্টকাট আবিষ্কার করতে পারো, বা এর জন্য পরের প্রসেসটাও তোমার আছে, বাট এখানে তোমার মূল কাজটা হচ্ছে কি কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করতে হবে যে কোন কোন টপিকস থেকে প্রশ্নগুলো আসতেছে। আচ্ছা, তো কোয়েশ্চেন ব্যাংক যখন তুমি চ্যাপ্টার ওয়াইজ অ্যানালাইসিস করলা, এরপরে যে ধাপটা সেটা হচ্ছে কি তোমাকে গ্যাপ ফিলিং করতে হবে। ঠিক আছে, মানে কি যে কোয়েশ্চেন ব্যাংক থেকে তো দেখলা যে কোন কোন টপিকস বা কোন কোন কনসেপ্ট থেকে প্রশ্ন আসতেছে, এখন দেখবা যে কোন কোন টপিকসে তোমার সমস্যা আছে, প্রবলেম আছে, তুমি জানো না, তো সেইগুলোকে আগে হচ্ছে কি তোমার ওই ফিলিংটা হচ্ছে কি ওই গ্যাপটাকে তোমার হচ্ছে কি ফিল আপ করতে হবে। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে কোয়েশ্চেন ব্যাংক দেখার পরে কোন টপিকসটা তুমি পারো না সেটা তুমি হচ্ছে কি অবশ্যই ফিল আপ করে নাও। ওকে, তো এই যে তুমি গ্যাপ ফিল আপ করলা, এরপরে তোমাকে হচ্ছে কি প্র্যাকটিসের দিকে যাইতে হবে, কারণ এখন তো তুমি জানো সব টপিকস জানো, তুমি মোটামুটি ধারণা আছে, এখন তোমাকে কি করতে হবে প্র্যাকটিসের দিকে যাইতে হবে। তো প্র্যাকটিসটা কিভাবে করবা সেটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ বিষয়। প্র্যাকটিসের জন্য তোমরা কোয়েশ্চেন ব্যাংকে বাছাই করে নিবা। হ্যাঁ, তো কোয়েশ্চেন ব্যাংকে দেখবা যে প্রশ্নগুলো আসতেছে সেগুলো অবশ্যই উত্তরটা ঢেকে নিবা। উত্তরটা ঢেকে রেখে তুমি কি করবা, দেখবা হচ্ছে তুমি হচ্ছে কি আনসার করতে পারতেছো কিনা। তুমি অবশ্যই অবশ্যই একটা কথা এখানে জাস্ট বলতে হবে, সেটা হচ্ছে কি তুমি যখন প্র্যাকটিসটা শুরু করবা একটা চ্যাপ্টারের, তখন ওই চ্যাপ্টারের যত সূত্র আছে এবং থিওরিগুলা মোটামুটি যেগুলা না জানলেই নয়, সেগুলা কিন্তু তোমাকে অবশ্যই আগে
জেনে নিতে হবে, ভালো করে কিন্তু জেনে নেবা। এরপর তুমি হচ্ছে কি প্র্যাকটিসটা শুরু করবা কোশ্চেন ব্যাংক থেকে। তো এখন প্রশ্নটা তুমি ঢাকবা, দেন আনসার করার চেষ্টা করবা। তুমি তো সূত্র আগে থেকে পড়ছো, দেন হচ্ছে কি থিওরিগুলো জানো, এখন হচ্ছে কি আনসার করা শুরু করবা। দেখবো তুমি হচ্ছে কেমন করে প্র্যাকটিসটা করতেছো। এরকম ভাবে যখন প্র্যাকটিসটা এরকম ভাবে তুমি করতে থাকবা, দেখবো তোমার অনেক সমস্যার সম্মুখীন হতে পারে। যেরকম একটা করতে গেছো অনেক সময় লাগতেছে বা বুঝতে অনেক টাইম লাগতেছে, বাট ইউনিভার্সিটিতে যখন এক্সাম দিবা তখন তো তোমার এত টাইম নাই। তো এই প্রবলেম তোমার হইতে পারে প্রথম প্রথম, এটা নিয়ে ভাববা বা ভয় পাওয়ার কিছু নাই। কারণ প্রথম প্রথম এরকম সমস্যা হবে। যখন তুমি অনেকবার প্র্যাকটিসের দিকে যাবা, সামনে আগাবা, তখন দেখবা হচ্ছে কি তোমার এই যে সমস্যাগুলো দূর হয়ে যাচ্ছে। এবং মনে করো তুমি হচ্ছে কি যখন ফিজিক্সের ক্ষেত্রে আমরা আসি, প্র্যাকটিসের ক্ষেত্রে আরও কিছু কথা বলি, যে ফিজিক্স, তুমি ফিজিক্সের চ্যাপ্টার প্র্যাকটিস করতে চাচ্ছ, তো তখন একটা চ্যাপ্টার তুমি যখন বাছাই করলা, ভেক্টর চ্যাপ্টারই বাছাই করলা, তো ভেক্টর চ্যাপ্টারের সূত্রগুলো দেখলা, দেন তার হচ্ছে কি থিওরিগুলো দেখলাম। মনে রাখতে হবে ফিজিক্স থেকে কিন্তু এখন বর্তমানে যেহেতু রিটেন আসছে, দ্যাটস ওয়াই কিন্তু থিওরি থেকে অনেক বেশি প্রশ্ন হয়, পাশাপাশি ছোটো ছোটো ম্যাথ আসে, খুবই ছোটো ছোটো ম্যাথ আসে কিন্তু ফিজিক্সে। দ্যাটস ওয়াই ওইগুলো কিন্তু আগে ভালো করে আয়ত্ত করতে হবে। তাহলে ফিজিক্সের বিষয় গেল। তো আচ্ছা, ফিজিক্সে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে ইসাক স্যারের বই যদি থাকে তোমাদের, তো ইসাক স্যারের বইয়ে দেখবা হাইলাইটেড কিছু টপিক্স আছে বইয়ের মধ্যে, তো ওই টপিক্সগুলো তোমরা হচ্ছে কি অবশ্যই দেখে নেবা। হ্যাঁ, তাহলে ফিজিক্সের বিষয় তোমার কভার হয়ে যাবে। তো ফিজিক্সের পরে যদি আমরা বলি, সেক্ষেত্রে বলা যেতে পারে হচ্ছে কি আমরা কেমিস্ট্রির কথা বলতে পারি। তো কেমিস্ট্রির ক্ষেত্রে বর্তমানে দেখা যায় মানে মোটামুটি প্রায় 90% হচ্ছে কি থিওরি রিলেটেড প্রশ্ন আসে। তো এটা কোশ্চেন যখন দেখবা যে বুঝতে পারবা যে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসতেছে, তাহলে অবশ্যই এই থিওরিগুলোকে আগে তোমাকে একটু বুঝে নিতে হবে বই থেকে। এরপর তুমি কোশ্চেন ব্যাংকটা কি করবা, প্র্যাকটিস করবা। ঠিক আছে, তারপর হচ্ছে কি আমরা বলতে পারি বায়োলজি। তো বায়োলজির ক্ষেত্রে তো মূল জিনিসটা হচ্ছে কি বই পড়তে হবে, বই পড়তে হবে এবং বই পড়তে হবে। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ বায়োলজির মূল বইয়ের চেয়ে বিকল্প আর কিছু নাই। ঠিক আছে, তো বায়োলজির জন্য মূল বইটাকে খুব ভালো করে হচ্ছে কি রিডিং পড়তে হবে। প্রথম অবস্থায় কি করবা, বায়োলজির ক্ষেত্রে তুমি একটু দাগায় নিবা যে কোন কোন টপিকস থেকে এমসিকিউ আসতে পারে, সেগুলো দাগাইবা। প্রথমবার যখন পড়বা দাগাবা, তো দাগানোর পর পরেরবার যখন রিভিশন দিবা তখন জাস্ট ওই দাগানো অংশগুলো রিভিশন দিবা, তাহলে কিন্তু তোমার টাইমটা অনেকটা বেঁচে যাবে। প্রথমবার যখন পড়বা তখন অনেক টাইম লাগবে, বা যখন দ্বিতীয়বার পড়বা তখন দেখবে এত বেশি টাইম তোমার লাগতেছে না, খুব দ্রুত সময়ের মধ্যে তুমি হচ্ছে কি ওই জিনিসটা ক্যাচ করতে পারতেছো। কারণ ওই যে হাইলাইটেড পেন দিয়ে যখন দাগায় রাখতেছো, চোখের সামনে বাসতেছে, জাস্ট তুমি সহজেই পড়ে নিতে পারতেছো। আচ্ছা, তো এরপর যদি বলি ম্যাথের ক্ষেত্রে, তো ম্যাথের ক্ষেত্রে কি করবা, তো ম্যাথের ক্ষেত্রে তোমাকে অবশ্যই কি করতে হবে, যে মেইন যে বিষয়টা ম্যাথের যে মেইন কনসেপ্টে ম্যাথটা করতে হয় এটা তো জানলা, পাশাপাশি তোমাকে হচ্ছে কি শর্টকাট কিন্তু তোমাকে আবিষ্কার করতে হবে। শর্টকাট এবং হচ্ছে আবিষ্কার করার জন্য তোমাকে হচ্ছে কি প্র্যাকটিস যখন তুমি করতে থাকবা কোশ্চেন ব্যাংক থেকে, সেই ক্ষেত্রে দেখতে হবে যে একটা প্রবলেম আমি 2-3 লাইন হচ্ছে কি স্কিপ করে সমাধান করতে পারি কিনা, অথবা হচ্ছে কি অপশন টেস্ট করে আমি সমাধান করতে পারি কিনা, এবং হচ্ছে কোনো ছোটোখাটো কোনো মানে ওই যে মেন সূত্র ওইখান থেকে ছোট কোনো সূত্র আমি তৈরি করতে পারি কিনা, যার মাধ্যমে হচ্ছে কি আমি ওই ম্যাথটাকে সহজেই সমাধান করতে পারি। তো তোমরা চাইলে কিন্তু যখন এই যে কোশ্চেন ব্যাংক নিয়ে প্রবলেম পড়বা, ম্যাথ কোর্সে কিন্তু চাইলে ভর্তি হতে পারো। আমাদের ভার্সিটি এমসিকিউ হ্যাক্স উইদাউট ক্যালকুলেটর এই কোর্সটা রয়েছে, তোমরা চাইলে কিন্তু সেখানে ভর্তি হয়ে যেতে পারো। সেখানে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছি কিভাবে খুব সবচেয়ে দ্রুত সময়ের মধ্যে তুমি ম্যাথগুলো করে ফেলতে পারো। তাহলে মোটামুটি আমাদের প্র্যাকটিসের বিষয়টা আশা করি তোমরা ক্লিয়ার। আচ্ছা, তো প্র্যাকটিসের বিষয় যদি ক্লিয়ার হয়, এরপর তোমাকে অবশ্যই কি করতে হবে, এক্সাম দিতে হবে। প্রচুর পরিমাণে এক্সাম দিতে হবে, যত বেশি পারো ভাই এক্সাম দাও। এক্সামের বিকল্প কোনো কিছু নাই, যত বেশি এক্সাম দিবা তত বেশি তোমার মধ্যে কনফিডেন্স আসবে। কারণ তুমি যখন ঘড়ি ধরে ধরে এক্সাম দিচ্ছ, তুমি সময় সম্পর্কে হচ্ছে কি সম্যক ধারণা পাচ্ছ। ঠিক আছে, এই হচ্ছে একটা বিষয়। তারপর তোমার কোন জায়গায় ভুল হচ্ছে, তুমি আসলে মনে করতেছো হয়তো তুমি সবকিছু পারো, বাট যখন এক্সাম দিবা তখন আসলে বুঝতে পারবা যে না, আমার মধ্যে এই জায়গায় প্রবলেম আছে, ওই জায়গায় প্রবলেম আছে, তখন ওই বিষয়গুলো তুমি হচ্ছে কি তুমি ফিল আপ করে নিতে পারবা। ঠিক আছে, তাহলে এক্সামের বিষয়টাও গেল। এরপর হচ্ছে রিপিট করতে হবে। রিপিট মানে কি, এই যে প্র্যাকটিস থেকে আবার এক্সামটা, তাহলে এই জিনিসটা তোমাকে হচ্ছে কি আবার রিপিট করতে হবে। তাহলে আশা করি তোমরা মোটামুটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটে কিভাবে প্রিপারেশন নিতে পারো সেটা তোমরা ক্লিয়ার হয়েছো। তো সবার জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো আমরা এখানে ভিডিওটি সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম।